এখন আমরা দেখব বিলেটেড রিটার্ন, সেকশন 139 সাবসেকশন 4। বিলেটেড রিটার্ন কথাটার মধ্যেই লুকিয়ে আছে দেরি করে রিটার্ন, অর্থাৎ সঠিক সময়ের মধ্যে রিটার্ন জমা না করে তার থেকে অন্য সময়ে অর্থাৎ দেরি করে রিটার্ন জমা করা। তো আমরা জানি 139/1 সেকশনে নির্দিষ্ট কয়েকটি ডেটের উল্লেখ করা হয়েছে, যে ডেটের মধ্যে অ্যাসেসিরা রিটার্ন সাবমিট করতে বাধ্য থাকেন। ডেটগুলো হলো 31 জুলাই, 31 অক্টোবর অ্যান্ড 30 নভেম্বর। তো এখানে আমরা এখন বিলেটেড রিটার্ন সম্পর্কে আলোচনা করে দেখি। বলা হচ্ছে belated return can be submitted if the assessee fails to submit the return of income within the time allowed under section 139/1, অর্থাৎ 139/1 সেকশনে যে ডেটের উল্লেখ করা হয়েছে সেই ডেটের মধ্যে যদি রিটার্ন জমা করতে না পারেন তখন তাকে একটা সুযোগ দেওয়া হয় রিটার্ন জমা করার। সেটাকেই বলা হচ্ছে বিলেটেড রিটার্ন। টাইম লিমিট উল্লেখ করা আছে। টাইম লিমিট এর আগের কয়েকটি বছরে অনেক বেশি ছিল, ধীরে ধীরে এই টাইম লিমিট কমিয়ে আনা হয়েছে। এর থেকে আর কমানো সম্ভব বলে আমার মনে হয় না। একবার দেখা যাক কি বলা হচ্ছে এখানে। দ্য assessee may furnish a belated return for any previous year at any time on or before 31st December of the relevant assessment year. আমাদের এইটাই বুঝতে হবে এই সেন্টেন্স থেকে, রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারের 31 ডিসেম্বরের মধ্যেই বিলেটেড রিটার্ন সাবমিট করতে হবে। যদি 139/1 সেকশনের ডেটগুলোকে আবার আমি মনে করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো 31 জুলাই, 31 অক্টোবর এবং 30 নভেম্বর। এই ডেটগুলোর মধ্যে যদি কেউ রিটার্ন সাবমিট করতে না পারে তাহলে তাকে 31 ডিসেম্বরের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে। সুতরাং শেষ ক্ষেত্রে কিন্তু মাত্র 1 মাস এক্সট্রা টাইম পাচ্ছে, অর্থাৎ যাদের ডোমেস্টিক স্পেসিফাইড ট্রানজাকশনস বা ইন্টারন্যাশনাল ট্রানজাকশনস আছে এরকম অ্যাসেসিদের ক্ষেত্রে মাত্র 1 মাস এক্সট্রা সময় তারা পাবে। যাই হোক, এরপরে আরো বলা হয়েছে অর বিফোর দ্য কমপ্লিশন অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট কমপ্লিট হওয়ার আগে কিন্তু হতে হবে, কারণ বলা আছে হুইচ এভার ইজ আর্লিয়ার, যেটা আগে ঘটবে। তাহলে 31 ডিসেম্বর অফ দ্য রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার অথবা বিফোর দ্য কমপ্লিশন অফ অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্ট অথবা 31 ডিসেম্বর যেটা আগে হবে তারও আগে কিন্তু তাকে জমা করতে হবে। যদি তো কমপ্লিশন অফ অ্যাসেসমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ক্ষেত্রে অ্যাসেসিং অফিসার নিজেই অ্যাসেসমেন্ট করে ফেলছে, অর্থাৎ বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট করছেন, সেই অ্যাসেসমেন্টের কথা এখানে বলা হচ্ছে। তো যদি একটা উদাহরণ দিই, আমি একজন সাধারণ ব্যক্তি হিসাবে আমার ডিউ ডেট অফ ফার্নিশিং রিটার্ন অ্যাজ পার সেকশন 139 সাবসেকশন 1 ইজ 31 জুলাই। আমি 31 জুলাইয়ের মধ্যে যদি রিটার্ন সাবমিট করতে না পারি, আই হ্যাভ টু সাবমিট দ্য রিটার্ন বিলেটেডলি on or before 31st December of the relevant assessment year. এখানে একটা একই রকমের উদাহরণ দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই পড়ে দেখে নিতে পারবে। এরপরে বলা হচ্ছে কনসিকুয়েন্সেস ফর সাবমিশন অফ বিলেটেড রিটার্ন। কনসিকুয়েন্সেস অর্থাৎ কিন্তু যদি একটা স্পেসিফিক ফলাফল না থাকে তাহলে তো সকলেই চাইবে বিলেটেড রিটার্ন সাবমিট করতে, কেননা সময়টা বেশি পাচ্ছে এবং যারা ট্যাক্স কনসালটেন্ট তারাও সময় বেশি পাবে, দীর্ঘ সময় পাবে, তাই তারাও চাইবে দেরি করে ফর্ম ফিল আপ করতে। কনসিকুয়েন্সেসটা কি কি দেখা যাক। এ পয়েন্টে আসছে, ইফ রিটার্ন ইজ নট ফার্নিশড অন অর বিফোর দ্য ডিউ ডেট অ্যাজ স্পেসিফাইড আন্ডার সেকশন 139/1, ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A উইল বি চার্জড। যদি রিটার্নটা সাবমিট করা না হয় ওই 139/1 ধারায় 31 জুলাই, 31 অক্টোবর বা 30 নভেম্বর এই তারিখের মধ্যে, তাহলে তোমাকে 234A ধারায় ইন্টারেস্ট দিতে হবে। আরো বলা হচ্ছে ইফ বিলেটেড রিটার্ন ইজ সাবমিটেড ফিজ আন্ডার সেকশন
234F will have to be paid. ফিজ দিতে হবে, বলা হচ্ছে ফিজ দিতে হবে। এটা আমার মনে হয় ফিজ না বলে পেনাল্টি বললে ভালো হতো। As you failed to submit the return within due date, you need to pay penalty under section 234F. আরো বলা হচ্ছে, in the case of submission of belated return, certain losses cannot be carried forward for set off. রিটার্ন অফ লস যদি সাবমিট করা হয়ে থাকে, বেশ কিছু লসকে কিন্তু সুযোগ দেওয়া হবে না পরবর্তী বছরগুলোতে ক্যারি ফরওয়ার্ড করার জন্য। আরো বলা হচ্ছে, নিচে বেশ কিছু সেকশনের কথা উল্লেখ করা হয়েছে, এই আইএ, আইএবি, আইএস, এরকম বেশ কয়েকটা সেকশনের কথা উল্লেখ করা হয়েছে। এই সমস্ত সেকশনগুলোতে কিন্তু কোনো ছাড় অ্যাভেলেবেল হবে না যদি বিলেটেড রিটার্ন সাবমিট করা হয়।